প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে রসায়ন ক্লাসে আমি তোমাদের কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন নিয়ে আলোচনা করব। প্রথমেই আসো, কার্বোক্যাটায়ন বিষয়টা কি? ক্যাটায়ন শব্দটা হলো পজিটিভ চার্জিত আয়ন। সেই পজিটিভ চার্জিত আয়নটা যদি কার্বন পরমাণুর উপর থাকে তাহলে সেটাকে বলা হবে কার্বোক্যাটায়ন। অর্থাৎ কার্বন ধনাত্মক চার্জ, তখনই সেটাকে আমি বলবো ক্যাটায়ন, তার আগে কার্বো। অর্থাৎ কার্বনের উপরে ধনাত্মক চার্জ, তাই এটা কার্বোক্যাটায়ন। এখন এটা কিভাবে তৈরি হয়? এটা তৈরি হয় বন্ধনের ভাঙন, বিষম বিভাজনের ফলে। ধরো CH3Cl এরকম একটা যৌগ আছে, তো সেই যৌগে আমি যদি যৌগটা এভাবে লিখি, কার্বনের সঙ্গে ক্লোরিনের বন্ধন আর 3টা হাইড্রোজেন। এখন এই ক্লোরিন এবং কার্বন এর এখানে যে সমযোজী বন্ধনটা আছে, সেই বন্ধনজোড় ইলেকট্রন যদি ক্লোরিন তার নিজের দিকে নিয়ে যায় আর কার্বন এদিকে ইলেকট্রন ঘাটতি থাকে, তাহলে বিষম বিভাজনের ফলে H3C+ এবং Cl-। তাহলে বিষম বিভাজনটা হলো কিভাবে? ক্লোরিন হচ্ছে একটা তড়িৎ ঋণাত্মক পরমাণু। সাধারণত ক্লোরিন কার্বন অপেক্ষা তড়িৎ ঋণাত্মক বেশি হওয়ায় সে কার্বন ক্লোরিনের বন্ধনজোড় ইলেকট্রন ক্লোরিন তার নিজের দিকে টেনে নিয়ে যায় এবং বন্ধনটা বিষম, অর্থাৎ ইলেকট্রন জোড় সমানভাবে বন্টিত হয় না। বিষম বন্টনের ফলে অধিক সংখ্যক ইলেকট্রন ক্লোরিন পরমাণুতে চলে যায় আর কার্বন পরমাণু ইলেকট্রনের ঘাটতি থাকে। সেটা দৃশ্যমান করার জন্যই পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। তাহলে কার্বন পরমাণুর উপর যখন পজিটিভ চার্জ আসবে তখন সেটাকে বলা হবে কার্বোক্যাটায়ন। তাহলে আমরা বলতে পারি একক ধনাত্মক চার্জ যুক্ত জৈব আয়নকে কার্বোক্যাটায়ন বলে। জৈব আয়ন কেন বলা হচ্ছে? জৈব আয়ন মানে এখানে কার্বন থাকবেই। জৈব যৌগ শব্দটা মনে রাখবা, জৈব যৌগ শব্দটা কার্বন ছাড়া কখনোই চিন্তা করা যায় না। তাহলে একক ধনাত্মক চার্জযুক্ত জৈব আয়নকে কার্বোক্যাটায়ন বলে এবং এটাকে সাধারণত R+ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আর হচ্ছে একটা অ্যালকাইল মূলক, তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালকাইল হলো CH3+, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হলো C2H5+। এভাবে সবগুলোকে আর দিয়ে প্রকাশ করা হয়। অ্যালকাইল মূলকের উপর পজিটিভ চার্জ, এই হলো। তাহলে বিষম বিভাজনের ফলে, তাহলে আমি এটাকে যদি আমি আর দিয়ে দেখাই, R1 বিষম বিভাজন, বিষম বিভাজন Rx থেকে হয়ে গেল R+X-। এই আরটা হলো, যদি আমি চিন্তা করি CH3 আর এক্সটাকে চিন্তা করি Cl, তাহলে বিভাজন বিষম বিভাজন, তাহলে হয়ে যাবে CH3++Cl-। এক্সটা হলো এটা, আরটা হলো এটা। আর মানে হলো অ্যালকাইল মূলক। তাহলে এইভাবে সাধারণত কার্বোক্যাটায়ন তৈরি হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এই যে কার্বোক্যাটায়ন এর শ্রেণীবিভাগ যদি চিন্তা করি, কত প্রকার হতে পারে? আগে ক্লাসে বলেছিলাম যে কার্বন পরমাণুতে যদি একটাও কার্বন যুক্ত না থাকে, আবার কার্বন পরমাণুর সঙ্গে সরাসরি যদি একটি কার্বন যুক্ত থাকে, আবার কার্বন পরমাণুতে যদি সরাসরি দুটি কার্বন যুক্ত থাকে, আবার কার্বন পরমাণুতে যদি সরাসরি 3টি কার্বন যুক্ত থাকে। একটি কার্বন যুক্ত থাকা মানে বাকি হাতগুলো কি দিয়ে? এস, হাইড্রোজেন দিয়ে পূর্ণ, 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 হাইড্রোজেন দিয়ে পূর্ণ।
এটাকে বলা হয় মিথাইল কার্বোক্যাটায়ন। মিথাইল কার্বোক্যাটায়ন, এটাকে বলা হয় 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটাকে বলা হয় 2 ডিগ্রি, এটাকে বলা হয় 3 ডিগ্রি। এইভাবে কার্বোক্যাটায়ন গুলোকে আমরা ক্লাসিফাইড করতে পারি। তাহলে মিথাইল কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। হ্যাঁ, এইভাবে আমরা কার্বোক্যাটায়নকে শ্রেণীবিভাগ করতে পারি। তাহলে কার্বোক্যাটায়ন কত প্রকার? 4 প্রকার। একটা হলো মিথাইল কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন এদের আমরা স্থায়িত্ব চিন্তা করব। স্থায়িত্ব, স্থায়িত্ব কি? তারপরে চিন্তা করব সক্রিয়তা। স্থায়িত্ব হলো কে বেশি এই অবস্থার মধ্যে, এই যে 4টা কার্বোক্যাটায়ন আছে এই অবস্থার মধ্যে কে বেশি স্থিতিশীল থাকতে চায়, মানে এই যে অবস্থায় আছে সে এই অবস্থায় থাকতে চায়। কোনটা? মিথাইল 1 ডিগ্রি, 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি? মানে এখানে কিন্তু এরা অস্থায়ী অবস্থায় আছে, কারণ প্রত্যেকে আয়ন, কেউ কিন্তু আয়ন রূপে থাকতে চায় না। তো যতটুক চায় তার মধ্যে সবচেয়ে বেশি কে চায়? আয়ন রূপে। কার্বোক্যাটায়ন রূপে কে বেশি স্থিতিশীল, মানে এই অবস্থায় আমি থাকতে চাই, সেইটাকে বলা হচ্ছে স্থায়িত্ব। দেখো, পজিটিভ চার্জ দিয়ে আমরা কি বুঝি? ইলেকট্রনের ঘাটতি বুঝি। তার মানে প্রত্যেকটা কার্বনে পজিটিভ চার্জ আছে মানে ইলেকট্রনের ঘাটতি আছে। এখন এই ঘাটতি পূরণ করার জন্য প্রত্যেকটা কার্বনে কিন্তু আরো পরমাণু যুক্ত আছে। মিথাইল কার্বনের সঙ্গে দেখো হাইড্রোজেন যুক্ত, 1 ডিগ্রির সঙ্গে 1টি কার্বন যুক্ত এবং 2টি হাইড্রোজেন যুক্ত, 2 ডিগ্রির সঙ্গে 2টি কার্বন যুক্ত, 3 ডিগ্রির সঙ্গে সরাসরি 3টি কার্বন যুক্ত। এই কার্বনগুলো কিন্তু শুধু কার্বন না, এরা কি রূপে আছে? মিথাইল মিথাইল মিথাইল। মানে কি? মিথাইল হচ্ছে অ্যালকাইল মূলকের প্রথম সদস্য। অ্যালকাইল মানে 1 কার্বন বিশিষ্ট অ্যালকাইলে বলা হয় মিথাইল, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইলকে বলা হয় ইথাইল, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইলকে বলা হয় প্রোপাইল। তাহলে এগুলো 1 কার্বন, তাই মিথাইল মিথাইল। মনে রাখবা, মিথাইল মূলক হচ্ছে একটি ইলেকট্রন দানকারী গ্রুপ। একটি ইলেকট্রন বলতে আমি বলছি মিথাইল মূলক কি? ইলেকট্রন দানকারী গ্রুপ। এরা যেখানে যার সঙ্গে যুক্ত থাকে সেখানেই তারা ইলেকট্রন দেয়, যার সঙ্গে যুক্ত থাকে তাকে ইলেকট্রন দেয়। তাহলে সেই দান প্রবণতায় দেখা গেছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে 3টি মিথাইল গ্রুপ আছে। তাই এই 3টি দেখো আমি তীর চিহ্ন দেখাচ্ছি, এই যে এদিক দিয়ে ইলেকট্রন দিচ্ছে, এদিক দিয়ে দিচ্ছে এবং এদিক দিয়ে দিচ্ছে, 3 দিক দিয়ে ইলেকট্রন পায়। এই পাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ধনাত্মক আবেশীয় ফলাফল, পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। এটাকে বলা হয় পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, মানে সমযোজী বন্ধন জোড় ইলেকট্রন যে স্থানান্তর প্রক্রিয়া, সমযোজী ইলেকট্রন জোড়, এগুলো কিন্তু সমযোজী ইলেকট্রন জোড়, এর এই যে সরে যাওয়ার একটা প্রবণতা, এটাকে বলা হয় ইন্ডাকটিভ ইফেক্ট। আর যদি পাই ইলেকট্রন যাইতো সেটাকে বলতাম মেসোমারিক ইফেক্ট, সেটা ভিন্ন, পরে আমি দেখাবো। এটা হলো আবেশীয় ফলাফল। ধনাত্মক আবেশীয় ফলাফলের জন্য অ্যালকাইল গুলো কার্বনের দিকে দেয় এবং সেজন্য এই 3 ডিগ্রি কার্বনের যে ইলেকট্রন ঘাটতি মানে পজিটিভ চার্জটা অনেকটা প্রশমিত হয়। এই অনেকটা প্রশমিত হওয়ার দরুন সে তার ঘাটতিটা পূরণ করে ফেলার সুযোগ পায়, যার দরুন 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়, মানে স্থিতিশীল। তাহলে সবচেয়ে স্থিতিশীল কে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেহেতু 3টা অ্যালকাইল মূলক আছে। তারপরে এর আছে 2টা অ্যালকাইল মূলক, তাই সে হলো তার চেয়ে কম স্থিতিশীল। এর আছে 1টা, এর হলো 1টাও নাই। তাহলে সবচেয়ে বেশি সুস্থিত হলো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপরে হলো 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে সবচেয়ে যদি বলি সবচেয়ে কম স্থিতিশীল কার্বোক্যাটায়ন কে, মানে যে সবচেয়ে কম স্থিতিশীল, সেটা হলো মিথাইল। মানে তার ইলেকট্রনের ঘাটতি আছে কিন্তু সেটা পূরণ করার মতো কেউ নাই।
তার ঘাটতি আছে একজন আছে, তার ঘাটতি আছে দুইজন আছে, তার ঘাটতি আছে তিনজন আছে। তাহলে সবচেয়ে বেশি সুবিধা পায় 3 ডিগ্রি। এই জন্য সে এই অবস্থায় সবচেয়ে সুস্থিত, মানে তার চাওয়া পাওয়ার পরিমাণ কম, সাধারণভাবে সে বিক্রিয়াও যেতে চায় না। হ্যাঁ, এখন আসো স্থিতিশীলতার পরিপূরক আরেকটা শব্দ সক্রিয়তা, মানে তার ঠিক বিপরীত। স্থিতিশীল যে সে কম সক্রিয়, এই বিষয়টা মনে রাখবো। তাহলে সবচেয়ে বেশি স্থিতিশীল যদি 3 ডিগ্রি হয়, তাহলে সে কিন্তু সবচেয়ে কম সক্রিয়। কেন কম সক্রিয়? মানে ক্রিয়াশীল, মানে বিক্রিয়া অংশগ্রহণ প্রতি তার আগ্রহ কম। কেন আগ্রহ কম? বিক্রিয়া কেন করবে সে? বিক্রিয়া করার উদ্দেশ্য ইলেকট্রন প্রাপ্তি, তার তো ইলেকট্রনের প্রাপ্তি প্রয়োজন নাই, তাকে 3 জন ইলেকট্রন দিচ্ছে, সেজন্য বিক্রিয়া করে যে তার ইলেকট্রন আনতে হবে সেই প্রয়োজনটা তার নেই, সেজন্য সে কম সক্রিয়। আর তার দেখো মিথাইল কার্বোক্যাটায়ন যে আছে, তার কিন্তু 3টি হাইড্রোজেন আছে যারা ইলেকট্রন দেওয়ার ক্ষমতা নেই, সেজন্য তার ইলেকট্রনের ঘাটতি আছে। এখানে পাওয়ার সুযোগ নাই বিধায় সে চাইবে দ্রুত কোথাও কারোর সঙ্গে বিক্রিয়া করে ইলেকট্রন প্রাপ্তির জন্য, সেজন্য সে দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে, সুযোগ পাইলে সে বিক্রিয়া করে ফেলে, সবচেয়ে বেশি সক্রিয়। তাহলে কার্বোক্যাটায়ন সমূহের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় হলো মিথাইল কার্বোক্যাটায়ন, সবচেয়ে কম সক্রিয় হলো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে সেই সক্রিয়তার ক্রম যদি আমি অঙ্কন করি, তাহলে প্রথমে সবচেয়ে সক্রিয় দেখাবো এইটাকে, তাহলে চিত্রটা উল্টে যাবে, এই চিত্রটা সম্পূর্ণটা কি উল্টে যাবে, সক্রিয়তার বিচারে সবচেয়ে বেশি হবে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এটা হলো সক্রিয়তা। এটা হলো সক্রিয়তার ক্রম। এই হলো কার্বোক্যাটায়ন কি, তার শ্রেণী বিভাগ, তার স্থায়িত্ব, তার সক্রিয়তা। এই হলো কার্বোক্যাটায়ন সম্পর্কে তোমাদের বললাম। এবার আসো কার্বানায়ন। এবার আসো কার্বোক্যাটায়ন গেল, এবার আসো কার্বানায়ন। কার্বন আয়নের ক্ষেত্রে পজিটিভ চার্জ গুলো থাকবে না। দেখো কার্বন আয়নের ক্ষেত্রে সম্পূর্ণ নেগেটিভ চিহ্ন। তাহলে কার্বন আয়নটা যদি তোমাদের আমি দেখাইতে চাই, উপরেই দেখাই, এখানে কিভাবে হয় কার্বন আয়নটা। এই যে দেখো CH3 এর সঙ্গে H দিলাম, এটাও বিষম বিভাজন। বিষম বিভাজনের ফলে CH3H+। এই ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে কার্বন বন্ধন জোড় ইলেকট্রন তার নিজের দিকে নিয়ে গিয়ে ঋণাত্মক চার্জে পরিণত হয় এবং প্রোটন হিসেবে হাইড্রোজেন ত্যাগ করে। তাহলে কার্বন আয়নের সংজ্ঞাটাকে আমরা কিভাবে বলতে পারি? একক ঋণাত্মক চার্জযুক্ত জৈব আয়নকেই, একক ঋণাত্মক চার্জযুক্ত জৈব আয়নকেই কার্বানায়ন বলি। মানে এখানে ঋণাত্মক চার্জ থাকবে, এখানে ঋণাত্মক চার্জ থাকবে। এবং সেই কার্বানায়ন কিভাবে তৈরি হয়? সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে কার্বানায়ন তৈরি হয়। এবং সেই কার্বানায়নের যদি শ্রেণী বিভাগ বলি, এরা কত প্রকার? 4 প্রকার। কি কি? মিথাইল কার্বানায়ন, 1 ডিগ্রি কার্বানায়ন, 2 ডিগ্রি কার্বানায়ন, 3 ডিগ্রি কার্বানায়ন। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে বলছি যে জি স্যার, শুনতে পারতেছি। বিষম বিভাজনের ফলে কার্বানায়নের উৎপত্তি। কার্বানায়ন কয়টি? 4টি। মিথাইল কার্বানায়ন, 1 ডিগ্রি কার্বানায়ন, 2 ডিগ্রি কার্বানায়ন, 3 ডিগ্রি কার্বানায়ন। তাহলে এই কার্বানায়ন কি, তার শ্রেণী বিভাগ আমরা বুঝলাম। এখন আসো তার স্থায়িত্ব এবং তার সক্রিয়তা।
প্রথমে আসি স্থায়িত্বর কথা চিন্তা করি। স্থায়িত্ব কে এই অবস্থায় বেশি সুস্থিত? স্থায়িত্ব মানে তো আমি যেরকম আছি সেরকম থাকতে চাই, এটাই স্থিতিশীলতা, এটাই স্থায়িত্ব। এখন কে থাকতে চায় সবচেয়ে বেশি? সাধারণভাবে দেখো, এখানে ইলেকট্রন দানকারী গ্রুপ আছে 3টা, এখানে আছে কয়টা? 2টা, এখানে আছে 1টা, আর এখানে নাই। প্রত্যেকটা কার্বনেই কিন্তু কি আছে? ইলেকট্রন আছে, এবং তার চেয়ে বেশি ইলেকট্রন, ইলেকট্রনের আধিক্য আছে, সেই জন্য ঋণাত্মক চার্জ। এখন পেট যখন ভরা থাকে, এই ভরা পেটে তোমাকে যতই সুস্বাদু খাবার এনে দিক, তোমার মুখে কি লালায় পানি আসবে? খেতে মন চাবে? চাইবে না। তাহলে তোমার পেট ভরা, আমি এমনিতেই পেট ভরা। এখন আমাকে যদি কেউ খাবার না দেয়, এতে কিন্তু আমি বেশি আনন্দ পাবো। আবার যদি আমাকে কেউ জোর করে খাবার দিতে আসে, তাহলে কিন্তু আমার উপর নির্যাতন হয়ে যাবে, আমার খুব কষ্ট হবে। তাহলে আমি কি চাইবো? চাইবো যে আমার পেট যেহেতু ভরা, কেউ আমাকে খাবার না দিক, আমার খাবারের প্রয়োজন নাই। কার্বন আয়নের ক্ষেত্রে ঘটনা তাই। এখানে দেখো 3জনে মিলে খাবার দিচ্ছে। কি খাবার? মানে ইলেকট্রন দিচ্ছে। অলরেডি কিন্তু মাইনাস চার্জ তার আছে, মানে তার খাবার পরিপূর্ণ, সে খাওয়া পেট ভর্তি তার ইলেকট্রন দ্বারা, অতিরিক্ত আছে তার। এর মধ্যে আরো দিলে কি সে অস্থিতিশীল না? সে কি চাইবে? না, আমাকে আর দিও না ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। তো সে এই অস্থিতিশীল অবস্থায় পড়ে যায়। এখানে দেখো দেওয়ার মতো কেউ নাই, সেজন্য সে এখানে খুবই নিরাপদ, খুব কমফোর্টেবল ফিল করে, মানে এই অবস্থায় সে থাকতে চায়। তার মানে আমরা বলতে পারি কার্বন আয়ন সমূহের মধ্যে সবচেয়ে বেশি সুস্থিত হলো মিথাইল কার্বন আয়ন, মানে মিথাইল কার্বন আয়ন। তারপরে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি। কেন এই কথাটা বললাম? কারণ ইলেকট্রনের আধিক্য আছে, সেজন্য আর নতুন করে ইলেকট্রন দিলে এখানে ইলেকট্রনের মধ্যে একটা বিকর্ষণ তৈরি হয়, মানে আরো সক্রিয়তা বেড়ে যায়। তাই ইলেকট্রন যেখানে কম, প্রাপ্তি কম, সেটা বেশি সুস্থিত হয়, এবং ধারাবাহিক সুস্থিতির ক্রম। আর যদি বলি সক্রিয়তা, কে বেশি সক্রিয়? যে বেশি সুস্থিত সে সবচেয়ে কম সক্রিয়। বেশি সুস্থিত যদি মিথাইল হয়, তাহলে সবচেয়ে কম সক্রিয় সে। আর যে সবচেয়ে কম সুস্থিত সে সবচেয়ে বেশি সক্রিয়। তাহলে আমি বলতে পারি 3 ডিগ্রি কার্বন আয়নটা বেশি সক্রিয়। কেন সক্রিয়? এই যে তার অধিক পরিমাণ ইলেকট্রন আছে, আবার 3জন মিলে আরো দিচ্ছে। এই এত ইলেকট্রন নিয়ে সে বলতেছে ভাই আমি বমি করে দেবো এখন। তার মানে আর কাউকে সে দেওয়ার জন্য অস্থির হয়ে যায়, যে আমার আর দরকার নাই, এত বেশি ইলেকট্রন পেয়ে গেছি, এখন এই ইলেকট্রন কিভাবে কাকে দেওয়া যায়, সেজন্য সে খুঁজবে বিক্রিয়া, যেখানে বিক্রিয়ার সুযোগ পাবে সেখানে সে ইলেকট্রন দিয়ে দিবে, দিয়ে সে সুস্থিত হয়ে যাবে। এটা হলো সক্রিয়তা। ওকে, ফাইন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কার্বন আয়ন কি, কার্বন আয়ন কত প্রকার, কার্বন আয়নের স্থায়িত্ব কি, এবং কার্বন আয়নের সক্রিয়তা কি। তাহলে আমরা টোটাল আমরা দেখলাম যে বন্ধনের ভাঙনের ফলে যে মূলকগুলি তৈরি হয়, সেই মূলকগুলির সক্রিয়তা এবং স্থায়িত্ব। এক পড়েছিলাম মুক্ত মূলক, তারপরে পড়েছি কার্বোক্যাটায়ন, আজকে আবার পড়লাম কার্বনায়ন। শেষ। এখন আমরা অন্য আরেকটা টপিকে যাচ্ছি। তোমাদের কি কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, ভেরি গুড। প্রশ্ন না থাকলে ভালো, বুঝতে পারলে তো ভালো। তাহলে এখন আমরা 2টা শব্দে চলে যাব। বিক্রিয়া, জৈব বিক্রিয়া বোঝার জন্য 2টা শব্দ হলো, একটা হলো ইলেকট্রোফাইল, এক, আরেকটা হলো নিউক্লিওফাইল। এই 2টা শব্দ বুঝতে হবে। এই 2টা শব্দ কিন্তু বারবার বিক্রিয়ার মধ্যে আসবে। জৈব রসায়ন পড়তে গেলে, এই চ্যাপ্টারটা পড়তে গেলে এই 2টা শব্দ আসবে, যে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল, যেহেতু ইলেকট্রো কথাটা আছে, তার মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ, মনে রাখবা, জাস্ট এইটুকু মনে রাখবো, তাইলে হবে। ইলেকট্রোফাইল কি? ইলেকট্রনের প্রতি আকর্ষণ। আর নিউক্লিওফাইল, যেহেতু নিউক্লিওফাইল বলতে কি বোঝাচ্ছি? নিউক্লিয়াসের প্রতি, বোর্ডটা নড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে?
জি স্যার। বলতেছি নিউক্লিওফাইল, এটা হচ্ছে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। তাহলে তুমি যখনই ইলেকট্রোফাইল শব্দটা আসবে তখনই চিন্তা করবা যে ইলেকট্রোফাইল যে মানে যেই রাসায়নিক সত্তা বা যে রাসায়নিক যৌগ বা আয়ন বা যে মূলক যেই পরমাণু যেই হোক, যাকে ইলেকট্রোফাইল বলা হচ্ছে সেই ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে, ঠিক আছে? আর যাকে নিউক্লিওফাইল বলা হচ্ছে সে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ দেখাবে। এখন একটা বিষয় খেয়াল রাখবা, কেমিস্ট্রিতে সাধারণত কেমিস্ট্রিতে কেউ যদি কোনো একটা বিষয়ের প্রতি আকর্ষিত হয় তার মানে বুঝতে হবে তার ওটার ঘাটতি আছে। বুঝছো কথাটা? তাহলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ কার? ইলেকট্রোফাইলের। তার মানে ইলেকট্রনের প্রতি যেহেতু তার আকর্ষণ আছে তার এটা নিজে নাই বলেই আকর্ষণ। তাহলে ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রনের ঘাটতি থাকে তার, সে তাই সে ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায়। ইলেকট্রোফাইল কি? ইলেকট্রনের প্রতি ঘাটতি থাকে, মানে তার নিজের ইলেকট্রন নাই, সেজন্যই সে ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায়। আর নিউক্লিওফাইল কি? নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। নিউক্লিয়াস মানে বুঝো তো, নিউক্লিয়াস হলো ধনাত্মক চার্জ। ধনাত্মক চার্জ মানে যেখানে ইলেকট্রন ঘাটতি আছে সেই জায়গায় সে আকর্ষণ দেখায়। তাহলে ইলেকট্রোফাইল ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায় মানে তার নিজের ইলেকট্রন নাই বলেই। আর নিউক্লিওফাইল নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ দেখায় কারণ তার নিজের ইলেকট্রন আছে। অর্থাৎ নেগেটিভ চার্জ পজিটিভকে আকর্ষণ করবে, পজিটিভ চার্জ নেগেটিভকে আকর্ষণ করবে। তাহলে ইলেকট্রোফাইলটা কি চার্জ বিশিষ্ট হতে পারে তোমার ধারণাতে? ইলেকট্রোফাইল আরো শ্রেণীবিন্যাস আছে, মানে ক্লাসিফিকেশন আছে এগুলার? কিসের? ইলেকট্রোফাইলের? জি হ্যাঁ, এটা তো বলছি এখনই আসবে, এই কথাগুলো এখনই আসবে। দেখো যে আমি বলছি যে ইলেকট্রোফাইলটা কি টাইপ হতে পারে। ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট টাইপটা কি হবে? ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট তো আমরা একটা পড়ে আসছি কিছুক্ষণ আগে, যে কার্বো ক্যাটায়ন সে কি ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট না? কেমিস্ট্রিতে যেখানেই দেখবো পজিটিভ চার্জ আছে সেখানেই চোখ বন্ধ করে বলে দিবে এখানে ইলেকট্রন ঘাটতি আছে, আর সাথে সাথে এটা বলে দেবে এটা হলো একটা ইলেকট্রোফাইল। তার মানে ইলেকট্রোফাইল হলো পজিটিভ চার্জিত কোনো পরমাণু, মূলক, আয়ন, রাসায়নিক সত্তা যাই বলি না কেন। পাশাপাশি চার্জবিহীন পরমাণু, মূলক ও ইলেকট্রোফাইল হতে পারে। সাধারণ সেন্সে যখনই দেখবা পজিটিভ চার্জিত কোনো অর্থাৎ ধনাত্মক চার্জিত মূলক, এক বাক্যে বলে দিবা এটা কি ইলেকট্রোফাইল। ধনাত্মক চার্জিত যে মূলকটা আছে, যেমন আমি যদি বলি তোমাকে যে কোনো একটা মূলক হাইড্রোজেন প্লাস, তুমি চোখ বন্ধ করে দিবা হ্যাঁ হাইড্রোজেন প্লাস হলো একটা ইলেকট্রোফাইল। তোমাকে যদি আমি বলি CH3 প্লাস, বলবা হ্যাঁ এটা একটা ইলেকট্রোফাইল। তোমাকে যদি আমি বলি NO2 প্লাস, বলে দিবা এটা একটা ইলেকট্রোফাইল। অর্থাৎ যেখানেই প্লাস সেখানেই তুমি এটাকে মানে নির্দ্বিধায় বলে দিবা এটা হলো একটা ইলেকট্রোফাইল। প্লাস মানে কি? তার ইলেকট্রনের ঘাটতি আছে। এখন প্লাস থাকলে তুমি বলে দিতে পারছো, যেখানে প্লাস নাই সেখানে কি করবা? তার মানে প্লাস ছাড়াও মূলক আছে বা পরমাণু আছে যারা ইলেকট্রোফাইল, সেগুলোকে আমরা বলি ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট যৌগ। ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট যৌগের একটা উদাহরণ দিচ্ছি তোমাকে আমি, বোরন ট্রাইফ্লোরাইড। এটা তো প্লাসও নাই মাইনাসও নাই, সে কি ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? কিভাবে বুঝবো? আমরা এই বিষয়টা তো জানি যে একটা যৌগ কেন্দ্রীয় পরমাণু যখন অষ্টক পূর্ণ হয়, হ্যাঁ, তাহলে তো সে নিষ্ক্রিয়তা অর্জন করে যৌগ গঠন করে। কিন্তু কিছু কিছু আছে যারা অষ্টক পূর্ণ হয় না, অষ্টক সংকুচন ঘটে। অষ্টক সংকুচন শব্দটা পড়েছো নিশ্চয়ই। তো অষ্টক সংকুচন মানে কি? 8টার চেয়ে কম ইলেকট্রন বিশিষ্ট যে যারা, তারা হলো ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট। তো এরকম বোরন ট্রাইফ্লোরাইড একটা ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট। কিভাবে আমি দেখি? বোরনের পারমাণবিক সংখ্যা হলো 1s2 2s2p1।
এই হলো তার যোজ্যতা স্তর। যোজ্যতা স্তর ইলেকট্রন কয়টা আছে? 3টা। আর ফ্লোরিন 3টা। কয়টা হলো টোটাল? 3 প্লাস 6টা হলো। দেখো কিভাবে হলো, ইলেকট্রন ঘাটতি কেন বলছি? 2s2 2p1 1s2 বন্ধন গঠনের ফলে s এ আছে 2টা আর p তে আছে 1টা। এখন এইখান থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যায়? এখানে চলে যায়। চলে যাওয়ার ফলে এখানে একটা ক্লোরিন আসে, এখানে একটা, এখানে একটা। এই যে ক্লোরিন, এই যে ক্লোরিন, এই যে, তাহলে 2টা 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 টোটাল হয়ে গেল কয়টা? 6টা। 1 2 3 4 5 6 ফ্লোরিন 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 ক্রস চিহ্ন দিয়ে দিই ভিন্ন ভিন্ন। হ্যাঁ, তাহলে এই যে পি অরবিটালটা তার ফাঁকা, তার ইলেকট্রন 6টা, আরো ফাঁকা 2টা ইলেকট্রন নেওয়ার মতো জায়গা আছে তার, কিন্তু নাই, ঘাটতি। কিন্তু এটা যৌগটা অস্তিত্ব আছে। তাহলে বোরন ট্রাইফ্লুরাইডে কি ইলেকট্রন ঘাটতি আছে না? বোরনে 8টা হওয়ার কথা, 6টা দিয়ে সেই যৌগ গঠন করে ফেলছে, কিন্তু তার কিন্তু 8টা হওয়ার কথা ছিল, 8টা হয়নি। তাহলে ইলেকট্রন ঘাটতি আছে এখানে, এই জন্যই তো সংকোচন ঘটেছে। তো এই ধরনের যৌগগুলো যাদের মধ্যে ফাঁকা অরবিটাল থাকবে, যাদের মধ্যে ফাঁকা অরবিটাল আছে, তারা ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট, তারা ইলেকট্রন নেয়ার যোগ্যতা রাখে। একজোড়া ইলেকট্রন নেওয়ার মতো তাদের স্পেস আছে, মানে তাদের পেটে ফাঁকা জায়গা আছে। আমরা যে খাই, খাওয়া দাওয়া করে যদি কম খাই, খাবার পরিপূর্ণ না করি পাকস্থলী, তাহলে তো খাবার নেওয়ার মতো আবার সুযোগ থাকে। তো সেই কাজটা এখানে হয়েছে। সেই জন্য এই ধরনের যৌগগুলোকে চার্জ নিরপেক্ষ ইলেকট্রোফাইল বলা হয়, মানে যেখানে কোনো চার্জ নেই বাট তারা ইলেকট্রোফাইল। কেন ইলেকট্রোফাইল বুঝতে পারছো তো? এই হলো ক্লাসিফাইড, মানে ইলেকট্রোফাইল দুই ধরনের হতে পারে। একটা হলো ধনাত্মক চার্জিত ইলেকট্রোফাইল, আর একটা হলো চার্জ বিহীন, মানে চার্জ নিরপেক্ষ ইলেকট্রোফাইল। জি স্যার। আচ্ছা, এবার আসো নিউক্লিওফাইল। এবার আসো নিউক্লিওফাইল। কি বলেছি? নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, মানে তার ইলেকট্রনের কোনো ঘাটতি নাই। তার মানে তার ঋণাত্মক চার্জিত, সহজ কথা বলে দিবা যে ইলেকট্রন আধিক্য বিশিষ্ট ঋণাত্মক চার্জিত পরমাণুমূলক আয়ন রাসায়নিক সত্তাকে নিউক্লিওফাইল বলে, যে ধনাত্মক কেন্দ্রের প্রতি আকর্ষণ দেখায়। কেন্দ্র মানে তো ধনাত্মক চার্জ, এই জন্য তাকে বলতেছে নিউক্লিওফাইল বা কেন্দ্র আকর্ষী বিকারক। ইলেকট্রোফাইল হচ্ছে বাংলা হলো ইলেকট্রন আকর্ষী বিকারক, আর নিউক্লিওফাইলের বাংলা হলো কেন্দ্রাকর্ষী বিকারক, মানে কেন্দ্রের প্রতি আকর্ষণ দেখায়। ইলেকট্রোফাইল হলো ইলেকট্রন আকর্ষী, মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায়, এই জন্য বাংলায় নামটাই বলা হয় ইলেকট্রন আকর্ষী বিকারক, কেন্দ্রাকর্ষী বিকারক। তাহলে কেন্দ্রাকর্ষী বিকারকের সাধারণভাবে সংকেত হলো এন ইউ, এভাবে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এন ইউ বলতে কোনো যৌগ না, কোনো পরমাণু, এটা হলো সাধারণ সংকেত। এখন যদি স্পেসিফিক্যালি আমি একটা যৌগ দেই, যেটা কি, যেমন Cl মাইনাস, এটা হলো একটা নিউক্লিওফাইল। কেন? তার মধ্যে ইলেকট্রনের আধিক্য আছে, এখন সে কোনো একটা পজিটিভকে আকর্ষণ করবে। হ্যাঁ, যেমন তোমার Cn মাইনাস সায়ানাইড আয়ন, সেও একটা নিউক্লিওফাইল। যেমন তোমার OH মাইনাস, ওই যে আগের মতোই, যেখানেই মাইনাস থাকবে চোখ বন্ধ করেই বলে দিবা এটা হলো নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক। এটা হলো প্রথম সেন্স, কমন সেন্স, যে মাইনাস মানেই অধিক ইলেকট্রন আছে, তার মানে সে একটা নিউক্লিওফাইল, অর্থাৎ কেন্দ্রাকর্ষী বিকারক। তাহলে কেন্দ্রাকর্ষী বিকারক কিন্তু আবার তোমার দুই রকম, ওই আগের মতোই, একটা হলো চার্জিত আর একটা হলো চার্জ নিরপেক্ষ। কি বললাম? একটা হলো চার্জিত এবং আরেকটা হলো কি, চার্জ নিরপেক্ষ কেন্দ্রাকর্ষী বিকারক। তো চার্জিত যেটা, এটা তো আমরা দেখলাম যে চার্জিত যেটা আমরা দেখলাম কিভাবে, এই যে ঋণাত্মক চার্জ থাকবে। মানে চার্জবিহীন কারা? চার্জবিহীন কারা হতে পারে? চার্জবিহীন হলো ইলেকট্রন আধিক্য থাকা লাগবে, যেমন NH3 দেখো, কোনো চার্জ নাই তার মধ্যে, আছে নাই, কিন্তু তাকে কি ইলেকট্রোফাইল বলবো না নিউক্লিওফাইল বলবো? কারণ আমরা জানি ইলেকট্রোফাইল চার্জবিহীনও আছে, নিউক্লিওফাইলও চার্জবিহীন আছে। তো দেখতে হবে যদি ইলেকট্রোফাইল হয় তাহলে তার মধ্যে অরবিটালের ফাঁকা অরবিটাল থাকবে, আর যদি নিউক্লিওফাইল হয় তাহলে তার মধ্যে ফাঁকা অরবিটাল না, মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, যে ইলেকট্রন ব্যবহার করে সে বন্ধন গঠন করতে পারে। তাহলে সেইটা আমি দেখি কি হবে, নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস যদি করি, নাইট্রোজেন 7, তাই না?
তাহলে 1s2 2s2 2p3 তাহলে তার যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে কয়টা? s এ আছে 2টা, p তে আছে 3টা। কয়টা হাইড্রোজেন আসছে? 3টা হাইড্রোজেন। 3টা হাইড্রোজেন এসে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে 1 2 3 3 দুগুণে 6টা। তবে নাইট্রোজেনের হাইড্রোজেন দিয়ে যদি আমি এইভাবে চিন্তা করি, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, তাহলে টোটাল কয়টা হলো? 2টা, 6টা, টোটাল 6টা। আর নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন কয়টা? 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5। তো এই এক জোড়া ইলেকট্রন তার মুক্ত রয়ে গেল। তার মানে আমরা বুঝতে পারছি NH3 তে এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকে। সেই জোড়া ইলেকট্রন গুলো সে একটা পজিটিভ চার্জকে দিতে পারে যেখানে ইলেকট্রন ঘাটতি আছে, সেজন্য সে একটা নিউক্লিওফাইল রূপে আচরণ করে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমরা বুঝতে পারলাম নিউক্লিওফাইল, আমরা বুঝতে পারলাম নিউক্লিওফাইলও দুই প্রকার, একটা হলো পজিটিভ চার্জিত নিউক্লিওফাইল, আর একটা হলো চার্জ নিরপেক্ষ নিউক্লিওফাইল। এখন আরো অনেক এক্সাম্পল আছে, যে এক্সাম্পল গুলো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে শিখবা। বইয়ে অনেক উদাহরণ আছে যে কোনটা নিউক্লিওফাইল, কোনটা ইলেকট্রোফাইল। এমসিকিউ আসে নিচের কোনটি ইলেকট্রোফাইল বা নিচের কোনটি নিউক্লিওফাইল, উদাহরণ থাকবে 2-3টা, তোমাকে খুঁজতে হবে, চিনতে হবে, বইয়ে পড়তে হবে, বেশি করে পড়লে এগুলো সহজেই খুঁজে নিতে পারবা। হ্যাঁ, তো প্রশম এবং ঋণাত্মক নিউক্লিওফাইল, প্রশম এবং ধনাত্মক ইলেকট্রোফাইল, এভাবে আসে আর কি এমসিকিউ। এগুলো সব দেখবা। যেমন এই যে পানি, পানি কি? H2, সেও একটা নিউক্লিওফাইল, কারণ তার মধ্যে ইলেকট্রন আছে 2 জোড়া। এরকম অধিক ইলেকট্রন বিশিষ্ট প্রশম যৌগকে বলা হয় প্রশম নিউক্লিওফাইল। ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট প্রশম যৌগকে বলা হয় প্রশম ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। এভাবে আমরা ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলকে চিহ্নিত করতে পারি। আমরা তোমাদেরকে বলছি যে আগামী ক্লাসে আমি তোমাদের এখন বিক্রিয়ার যে বেসিক কিছু বিষয়গুলো বলে দিলাম, এখন জৈব বিক্রিয়া ডাইরেক্ট চলে যাব। জৈব বিক্রিয়াগুলো কি কি, কত প্রকার, প্রত্যেকটা বিক্রিয়া স্টাডি করব। আমরা প্রত্যেকটা জৈব বিক্রিয়া স্টাডি করবো। জৈব বিক্রিয়া বলতে আমরা কি বুঝি, জৈব বিক্রিয়া কত প্রকার এবং কি কি, প্রত্যেকটা বিক্রিয়া কিভাবে বিক্রিয়াগুলো হয়, কৌশল কি, সেগুলো আমরা স্টাডি করব। তোমরা ক্লাসে উপস্থিত থাকবা আশা করি। এই তো আজকে আমার জুমের ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে। তোমাদেরকে আগামী ক্লাসে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।